প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। প্রতিদিনের মতো আজও নির্ধারিত একটি বিষয়ে কথা হবে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। আজকের আলোচনার শিরোনাম প্রসঙ্গ সংবিধান সংস্কার। এ বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমেই আছেন বিএনপি ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এরপরে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাবির আহমেদ। এই দুই অতিথির সঙ্গে কথা হবে আজকের নির্ধারিত বিষয় প্রসঙ্গ সংবিধান সংস্কার এই নিয়ে। তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। দেশের শ্রমিক মালিকের সম্পর্ক আরও উন্নত করা হবে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ব্যবসায়ীদেরকে সামাজিক ব্যবসায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। শ্রমিক অসন্তোষে আজকেও সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে ২১৯টি পোশাক কারখানা বন্ধ। শিল্প খাতে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র দেখছেন মির্জা ফখরুল। মানবাধিকারের সাথে সাংঘর্ষিক কোনো আইন না রাখার কথা বলেছেন তথ্য উপদেষ্টা। আলোচনা করে গণমাধ্যম কমিশন গঠন হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ, তাদের সব কাজ আইন মেনে হচ্ছে বলেছেন অ্যাটর্নি জেনারেল। সংবিধান সংশোধনের তাগিদ দিয়েছেন। এবং দেশের প্রতিটি মানুষকে ফ্যাসিস্ট বানিয়েছে হাসিনা সরকার বলেছেন সমন্বয়ক সার্জিস আলম। অধিকার রক্ষায় সবার ঐক্য চান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেই সরকারের অন্যতম প্রধান কাজের জায়গা সংস্কার, সেটি তারাও বলছেন এবং সেটি তারা তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করবার চেষ্টাও করছেন। এরই ভেতরে সংস্কারের কিছু আনুষ্ঠানিক উদ্যোগও নেওয়া হয়েছে। 6টি কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে, 6 জন প্রধান নির্বাচন করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে এই মাসের ভেতরেই পূর্ণাঙ্গ কমিশনগুলো গঠন হয়ে যাবে এবং সেই 6টি খাতে সংস্কারের ব্যাপারে কাজ শুরু হবে। এর ভেতরে অন্যতম একটি হচ্ছে সংবিধান সংস্কার। আমরা জানি যে এ পর্যন্ত সংবিধান 17 বার, যদি ভুল না করে থাকে 17 বারের মতন এটি সংশোধন করা হয়েছে। আবারও এটি নিয়ে আলোচনা চলছে এবং কর্মপ্রক্রিয়াও চলছে। শুধু আলোচনা না, সেই উদ্যোগটিও নেওয়া হয়েছে। এ বিষয়ে শুনবো আপনার অভিমত, অ্যাডভোকেট জয়নুল আবেদিন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সাথে রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর সাহেবকে এবং আপনি সঞ্চালক আপনাকে। দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে অভিনন্দন। দেখুন, সংস্কারের কোনো লিমিট আমি দেখি না। আপাতত 6টি রাষ্ট্র সংস্কারের জন্য 6টি কমিটি করা হয়েছে সম্ভবত, এবং চিফ উপদেষ্টা বলেছেন যে আরও হয়তো কমিটি করতে হতে পারে। এর অর্থ হচ্ছে এই 6টি সাফিসিয়েন্ট না রাষ্ট্র সংস্কারের জন্য। তার মধ্যে আপনার আজকের আলোচ্য বিষয় হচ্ছে সংবিধান সংস্কার। দেখুন, এই সংবিধানটা 72 সনে হাতে লেখা হয়েছিল এবং সেই হাতে লেখা সংবিধানের একটা কপি আমার কাছে আছে। কিন্তু পরবর্তীতে এই সংবিধান যখন যে সরকারই এসছে তাদের ইচ্ছামতো সংস্কার করেছে, মানে সংশোধন সংস্কার বলেন, সংশোধন করেছে। অর্থাৎ মূল যে সংবিধান, সেই সংবিধানের ধারে কাছেও আমরা আলটিমেটলি থাকি নাই। এই দেশটা আসলে স্বাধীন হয়েছিল, কিন্তু তার মূল যে স্তম্ভটা ছিল সেটা ছিল গণতন্ত্র, মানুষের অধিকার, ভোটের অধিকার। এটা ছিল না। আপনাদের হয়তো মনে আছে যে
আইয়ুব খান সাহেব, তিনি একটা গণতন্ত্র শুরু করেছিলেন, বেসিক ডেমোক্রেসি, সেটাকে বলে বেসিক ডেমোক্রেসি। আবার সেটার উপরে পরবর্তীতে ওইটা যে ভালো মন্দ সব কিছু তুলে ধরে উনি একটা বই লিখেছিলেন, ফ্রেন্ড অ্যান্ড মাস্টার। তো এখন এরপরে আইয়ুব খানের পতন হলো, ইয়াহিয়া খানের পতন হলো, পাকিস্তানিদের পতন হলো, বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে ৭২ সনে এই সংবিধান রচিত হলো। এখন আজকে কত বছর, প্রায় ৫২ বছর পরে আবার সেই সংবিধান সংস্কারের কথা আমরা চিন্তা করছি। কেন করছি? তার মূল বেসিক জিনিসটা হলো যে সংবিধানের যে মূল স্পিরিট গণতন্ত্র, সেই গণতন্ত্রটাকেই ধ্বংস করে ফেলা হয়েছে। আপনি বলবেন যে কিভাবে ধ্বংস করে ফেলেছে? এই সংবিধানে যে গণতন্ত্রের কথা বলা হয়েছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই জিনিসটা এই যে আমরা ৩ প্রকার সরকারের কথা জানি। আমার পাশে রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর সাহেব আছেন, প্লেটো বলেছেন একভাবে, অ্যারিস্টটল বলেছেন একভাবে, মেকিয়ে বলেছেন একটা ওয়েলফেয়ার স্টেটের কথা। এর মাঝখানে হলো স্বৈর সরকার আর হলো ফ্যাসিস্ট সরকার। তো স্বৈর সরকাররা নর্মালি কিছুটা দেশপ্রেম বোধ থাকে বলে তার আন্দোলনের মুখে চলে যায়। যেমন পাকিস্তানে সময় আইয়ুব খান চলে গিয়েছেন জনগণের আন্দোলনের মাধ্যমে, পরবর্তীতে এরশাদ সরকারও চলে গেছেন। অর্থাৎ এই দুইটা ছিল সরকার স্বৈরশাসন, মানে স্বৈর সরকার। এরপরে যে সরকার আসছে, এই সরকার কোনো কিছু তোয়াক্কা করেন নাই, মানুষ মেরে হলেও ক্ষমতায় থাকতে হবে। অর্থাৎ এইটা দার্শনিকদের ভাষায় এটাকে বলে ফ্যাসিস্ট সরকার। ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার জন্য ওই সংবিধান মানে না, তাদের ক্ষমতায় থাকতে হবে, এই জন্য যা যা করা দরকার তাই তারা করে। তো এখন আমরা কিন্তু এই আন্দোলনের মুখে, অর্থাৎ আমরা মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য কিন্তু এর আগেই ৩২ দফা দিয়েছিলেন। সেইখানে কিন্তু তিনি এই যে সংবিধান বলেন এবং রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সংস্কার বলেন, সেখানে বলা আছে। এবং সর্বশেষে তিনি বলেছেন যে এই সব সংস্কার করতে হলে পরে আগে এই স্বৈর শাসককে বিদায় করতে হবে। এইটাই ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞা। এবং এইটা শুধু দুইটি দল, একটি দল না, এইখানে ৬২টা দল একত্রিত হয়ে এই প্রতিজ্ঞা সেদিন করেছিল। কিন্তু ১৭ বছর সংগ্রাম করেও কিন্তু এই ফ্যাসিস্ট সরকারকে সরানো যায়নি। এর অনেকগুলো কারণ আছে। তার কারণ তারা ফ্যাসিস্টরা যেহেতু সহসা ক্ষমতা ছাড়তে চায় না, তো সুতরাং শেখ হাসিনা ফ্যাসিস্ট, তিনি কেন ছাড়তে চাইবেন? তিনি সেই জন্য ক্ষমতাটাকে আঁকড়ে রেখেছিলেন, কিন্তু আলটিমেটলি চলে যেতে হয়েছে। এখন আসেন এই যে সংবিধান সংস্কারে শুনলাম স্বাধীন মালিক সাহেবকে কি সংবিধান বিশেষজ্ঞ হিসাবে তাকে এই সংবিধান সংস্কারের কমিশনের প্রধান করা হয়েছে। এখন সদস্য কারা হবেন ওনার সাথে, এটা আমরা এখনো পাইনি যে কারা ওনার সাথে থাকবেন, কাদের। কেননা এক একজন মানুষের এক এক রকম বৈশিষ্ট্য থাকতে পারে। কেউ হয়তো বলতে পারে যে এখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যদি আমরা করি, তাহলে পরে এই সংবিধানের মধ্যে সংশোধন আনতে হবে। তারপরে আপনার ধরেন সংবিধানে কিছু কিছু ধারা আওয়ামী লীগ এমনভাবে করে রেখে গেছে, সেগুলো যদি অপসারণ না করেন তাহলে পরে রাষ্ট্র চালানো কারো পক্ষে সম্ভব হবে না।
সে যত ভালো লোকই হোক না কেন, যত জ্ঞানী লোকই হোক না কেন, তার মধ্যে দেখেন 7 ক আর খ, এখানে যা বলছে যে মানে সংবিধান সংশোধনও করা যাবে না, কিছুই করা যাবে না। সেই জন্য এই সংবিধানটাকে সংশোধন করতে হলে পরে এটাকে ঢেলে সাজাতে হবে। আমি বলি না যে সংবিধানটাকে একদম ফেলে দেবেন, ফেলে দেওয়ার পক্ষে না আমি এই কারণে, যেহেতু একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা দেশ হয়েছে, সেই দেশে একটা পতাকা হয়েছে এবং সেই দেশে একটা সংবিধান রয়েছে। কোনো জায়গা থেকে সংবিধান পুনর্লিখনের দাবিও উঠছে না, এইটার সাথে যে পুনর্লিখন, এইটা আমি একমত কোনো অবস্থাতে হতে পারি না। তার কারণ শহীদদের বিনিময়ে তো একটা স্বাধীনতা আমরা পেয়েছি। আজকে যে এই টেলিভিশন বা রেডিওতে কথা বলতেছি বা আমরা যে কথাই বলি না কেন, ফ্যাসিস্ট সরকারের আমলেও আমরা তো একটা স্বাধীনতা তো আমরা পেয়েছিলাম। সেই স্বাধীনতাটাকে যারা নস্যাৎ করেছে তারা হলো আসল ধ্বংসকারী। এই ধ্বংসকারীদের বিচার হওয়া উচিত। সংবিধান তো কোনো অপরাধ করে নাই, সংবিধানকে তারা ব্যবহার করেছে। সেই জন্য যে আমাদের রক্তের বিনিময়ে গঠিত সংবিধান যে একেবারে ঝেড়ে ফেলে দিয়ে আবার নতুন করে লিখতে হবে, এইটা আমরা বিশ্বাস করি না। সেই জন্য আমরা বলছি এটাকে সংস্কার করা যেতে পারে এবং আমার মনে হয় সরকারও এটা বুঝতে পেরেছে, বর্তমান সরকার। সেই জন্যই বলছে যে রাষ্ট্র সংস্কারের জন্য কমিটি করা দরকার এবং সংবিধান লিখনের জন্য কিন্তু কমিটি করে নেই, সংস্কারের জন্য কমিটি করেছে। আমরা আমাদের আরেক অতিথি ডক্টর সাব্বির আহমেদ, আপনার কাছে যাচ্ছি। যে বিষয়ে আমরা অ্যাডভোকেট জয়নুল আবেদিনের অভিমত শুনছিলাম, একই বিষয়ে একটু আপনার অভিমত শুনতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে একটা দেশের সংবিধান হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার একেবারে মৌলিক দলিল, যেটা আমাদের দার্শনিক এরিস্টটল আমাদেরকে শিখিয়ে গেছেন আর কি। সেই ধারণাটা কিন্তু এখনও চলমান, এটাই রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতি এবং সেই অর্থে এটা খুবই গুরুত্বপূর্ণ দলিল একটা রাষ্ট্রের জন্য আর কি। তো আপনি যেটা ইতিমধ্যেই বললেন যে আমাদের এখানে সংবিধান সংস্কার নিয়ে দুটো মত অলরেডি চালু আছে। একটা মত হচ্ছে সংবিধানকে একদম পুরো রিরাইট করা, আর একটা হচ্ছে সংস্কার করা। যে কথাটি উনি বললেন আমি ওনার সাথে পরিপূর্ণ একমত এই পয়েন্টে, যে আমরা কোনো অবস্থাতেই আমরা পুনর্লিখনের পক্ষে নই। আমরা যেটা চাই সেটি হচ্ছে সংবিধান সংশোধন, এবং এই সংশোধনটা হচ্ছে সারা দুনিয়ার আপনি যতগুলো দেশ আপনি দেখেন, সংবিধানের যে বিকাশটা কিন্তু ক্রমাগত সংস্কারের মধ্য দিয়েই হয়েছে। এই যে আপনার 2 টার্ম প্রধানমন্ত্রী থাকার কথা বলা হয়, এটা কিন্তু আমেরিকাতে মানে সংবিধান পুনর্লিখনের মধ্য দিয়ে আসে নাই। একটা সংবিধান সেই 1787 পর থেকেই চালু রয়েছে। সেইটা সংস্কার হতে 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 22তম সংশোধনীর মাধ্যমে আমেরিকান প্রেসিডেন্সিয়াল সিস্টেমে প্রথমবারের মতো এই 2 টার্মের বিষয়টি যুক্ত হয়েছে, যেটা আমরা এখন এই পার্লামেন্টারি সিস্টেমে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সেই একই ধারাটা এখানে আনতে চাই। তো আমি যে কথাটা বলতে চাই যে সংবিধান, হ্যাঁ সংবিধান সংস্কার তো হবে এবং এটা হওয়াটাই স্বাভাবিক, বিকজ আমরা 72 থেকে আজকে 2024, এই যে দীর্ঘ সময়ের চাহিদা, সময়ের যে দাবি, আমাদের দেশে সামাজিক পরিবর্তন হয়েছে, রাজনীতির সংস্কৃতির পরিবর্তন হয়েছে, অর্থনীতির পরিবর্তন হয়েছে। 90 দশক থেকে আমরা একটা বৈশ্বিক পরিমণ্ডলে প্রবেশ করেছি। সেই যে সামগ্রিক, এমনকি এই যে কথাটা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সামনে পরিষ্কার হয়েছে, যে এই যে নতুন জেনারেশন যাদেরকে বলা হয় জেন জেড, বলা হচ্ছে যে এদের যে পালস, এদের ভাষাটা আমরা বুঝতেই পারি না। হ্যাঁ, তার মানে কি একটা নতুন জেনারেশন, একটা নতুন পিপল আমাদের সামনে এসছে। সুতরাং এদের ভাষাকে, এদের বক্তব্যকে যদি আমরা
অ্যাকোমোডেট করতে না পারি এখন, তাহলে কিন্তু আমাদের সামনে পথ চলা কঠিন হয়ে যাবে। সেই জন্য সংবিধানকে মানে আমাদের বিগত দিনে আমাদের সংবিধানে যতগুলো পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের মধ্যে কিছু সংশোধনী আছে যেগুলো কেবলই ব্যক্তিগত স্বার্থে, দলীয় স্বার্থে, আমি বলছি না সবগুলোর কথা, কিছু পরিবর্তন ব্যক্তিগত স্বার্থে, দলীয় স্বার্থে কিন্তু করা হয়েছে। যা আমরা এমনভাবে পরিবর্তনটা, সংবিধানের সংস্কারটা এমনভাবে করা দরকার যাতে এই আন্দোলনের যে স্পিরিটটা হচ্ছে যে বৈষম্য, সমাজের সর্বস্তর থেকে, রাষ্ট্রীয় জীবনের সর্বস্তর থেকে যেন আর এই বৈষম্য নামক বিষয়টিকে যেন আমরা নির্বাসনে পাঠাতে পারি, সেই স্পিরিট থেকে এবারের যদি সংবিধানকে আমরা সংশোধন করতে চাই, সেটাই কিন্তু আমাদের সকলের জন্য কাম্য হবে। আমি আবার আপনার সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে বড় কোন জায়গাগুলো আছে যেখানে সংশোধনের কথা ভাবা যেতে পারে? যেমন আসলে আমরা তো কেউ সিদ্ধান্ত নেব না, আমরা আলোচনাই করছি সেই জায়গা থেকে। আমি তো, উনি আরো ভালো বলতে পারবেন। আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে আমি বলতে পারি, আমি যে কয়েকটা বিষয় আমি এখানে উল্লেখ করতে পারি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা আমার কাছে মনে হয় নির্বাহী বিভাগের যে অবস্থাটা, শাসন বিভাগ যেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে এমনভাবে সংবিধানের মধ্যে প্রবিষ্ট করানো হয়েছে যে প্রধানমন্ত্রী তার এই সাংবিধানিক ক্ষমতার কারণেই কিন্তু এক ধরনের ওই যে উনি যেটা বললেন যে এক ধরনের ফেসিস্ট ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। আবার একই সাথে আপনার প্রধানমন্ত্রী তার দলের উপরে তার একচ্ছত্র কর্তৃত্ব থাকার কারণে একাধারে তিনি সংসদীয় দলের নেতা, আবার তিনি হচ্ছেন মন্ত্রী পরিষদের, মানে নিয়ম অনুযায়ী তিনি কিন্তু মন্ত্রী পরিষদের তার সহকর্মীদের ঊর্ধ্বে অবস্থান করেন না, মানে তাত্ত্বিক জায়গা থেকে যদি দেখেন। কিন্তু এই প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে তাকে সকল মন্ত্রীদের উপরে স্থান দেওয়া হয়েছে, উপরে। তিনি কিন্তু ফার্স্ট অ্যামাং দ্য ইকুয়ালস না, তিনি কিন্তু উপরে। আপনি যদি আর্টিকেল 55টা পড়ে দেখেন, সেখানে আপনি দেখবেন সেখানে প্রধানমন্ত্রীকে যত ইচ্ছা তত মন্ত্রী নিয়োগ দেওয়ার সুযোগ তাকে দেওয়া হয়েছে, যাকে ইচ্ছা তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দেওয়ার ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। মানে এই ক্ষমতাগুলো যদি আপনি বিচার বিশ্লেষণ করে দেখেন, মানে এখানে কিছু ভারসাম্য আসা প্রয়োজন বলে আপনি মনে করেন। অন দি আদার হ্যান্ড যদি আপনি প্রেসিডেন্টের ক্ষমতাটা দেখেন, ভার্চুয়ালি প্রেসিডেন্টের কোনো ক্ষমতাই নাই আমাদের বর্তমানে, বাস্তবে প্রেসিডেন্টের কোনো ক্ষমতাই নাই। সংবিধানে যেটা লেখা আছে এটাও কাগজে অবস্থায় পরিণত হয়েছে। এক অর্থে এটা প্রধানমন্ত্রী শাসিত মানে সরকার ব্যবস্থা হয়ে গেছে আর কি। আমরা আমাদের আলোচনাটা যেখানে এখন এসে দাঁড়িয়েছে, আমরা একটা বিরতির সময় হয়ে গেছে বলে বিরতিতে যাচ্ছি, ঠিক এই জায়গা থেকে আবারও শুরু করব। আসবো অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আপনার কাছে একই বিষয়ে আপনার মত শুনবো, কারণ এটা এই সময়ের আরেকটা আলোচিত বিষয় যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভিতরে ন্যূনতম একটা ভারসাম্য প্রতিষ্ঠার একটি ব্যাপার এখন আলোচনা হচ্ছে। তো আমরা বিরতির পর ফিরছি আবার আপনার কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হলো একটা বিরতি, ফিরব অল্প সময়ের ভিতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আবারও আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। অ্যাডভোকেট জয়নাল আবেদীন, এবার আপনার কাছে আসছি। বিরতির আগেই বলে গিয়েছিলাম শুনবো আপনার কথা। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুই পদের ভেতরে ভারসাম্য আনবার ব্যাপারটি নিয়ে যে আলোচনা হচ্ছে, সে প্রসঙ্গে আপনার অভিমতটি আমরা একটু শুনতে চাই। শুনেন, অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দেশে রাষ্ট্রপতি শাসন, অর্থাৎ বাকশাল কায়েমের পরেই কিন্তু রাষ্ট্রপতির শাসন এসে গেছে। আসার পরে যখন লাস্টলি হুসাইন মোহাম্মদ এরশাদের পতনের আগে
তিনটি গ্রুপের মধ্যে একটা কনসেনসাস তৈরি হলো যে আমরা যদি যে দলই নির্বাচিত হবে তারা পরবর্তীতে একটা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট করবে। এবং বিএনপি নির্বাচিত হয়েছিল, বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া ওই 3 দলের রূপরেখা মোতাবেক পার্লামেন্টারি সিস্টেম করেছিলেন। কিন্তু পার্লামেন্টারি সিস্টেম করলেও আপনি সেখানে দেখবেন ওই প্রধানমন্ত্রীর ক্ষমতাটাই ছিল বড়। এই কারণে আমি একটা ঘটনা আপনাকে বলি। সুপ্রিম কোর্টে একটা মানে 4 জন বিচারপতি নির্বাচিত হয়েছে, মানে মনোনয়ন হয়েছিল। বিচারপতি নির্বাচিত হয় না, বিচারপতি নিয়োগ হয়েছিল। নিয়োগের মাধ্যমে দেখা গেল যে ওর মধ্যে 2 জন বিচারপতি হলো কারাপ্ট। এইটা যখন প্রকাশ পেল তখন সুপ্রিম কোর্ট থেকে আপত্তি উঠল শাহাবুদ্দিন সাহেবকে ওথ না পড়াবার জন্য। উনি তখন বললেন যে আই এম মিস্টার নোবডি। তার অর্থ হইল ওনার কোনো ক্ষমতা নেই, হি ইজ মিস্টার নোবডি। এখন রাষ্ট্রপতি আমাদের দেশে এটাকে বলা হয় টিটুলার হেড, সব কাজ ওনার মাধ্যমে হয় কিন্তু তার কোনো ক্ষমতা নাই। এই জন্যই বলা হচ্ছে এই যে আমাদের যে ধরেন অনেক আগের কথা বাদেই দিলাম, অতি সম্প্রতি যে সরকারকে বৈষম্য বিরোধী আন্দোলন বলেন আর দীর্ঘমেয়াদী আন্দোলন বলেন, যাদেরকে আমরা বিদায় করলাম, এই সরকার প্রধান কোনো কিছু তোয়াক্কা করতেন না। তার ক্ষমতা অর্থাৎ এক ব্যক্তির ক্ষমতার উপরে সারা দেশটা চলত। তিনি যদি রাতের বেলা চোখ খুলে বলতেন যে এখন দিন, তাহলে ওইটাই দিন হয়ে যেত। আর যদি দিনের বেলা বলতেন এখন রাত, তাহলে চোখ বুলিয়ে বলতে হতো যে এখন রাত। না হলে বলে তার কোনো, তাকে ওই যে কি আয়না ঘর মটর যা করছে এইসবের মধ্যে চলে যেতে হতো। অর্থাৎ এর কোনো প্রতিবাদ করার কোনো স্কোপ ছিল না। এই জন্য সংবিধানের মধ্যে এমনভাবে সংশোধন করতে শুধু ওই ভারসাম্য আনলেই চলবে না, আবার এইটাকেই ভারসাম্যতা ঠিকভাবে চলছে কিনা এইটার জন্য একটা বিভাগকে শক্তিশালী করতে হবে। সেই জন্য সংবিধানের শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। বিচার বিভাগ হচ্ছে গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন। সেই বিচার বিভাগকে আগে সংস্কার করে সেটাকে স্বাধীন করতে হবে। সেটা যদি স্বাধীনভাবে কাজ না করে তাহলে আপনি সংবিধানে লিখে দিলেন ভারসাম্যের কথা, তাতে করে কিন্তু প্র্যাকটিক্যালি ভারসাম্য হবে না। তার কারণ তখন হবে কি, ক্ষমতা নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, নতুন আরেক সংকট, কার কত ক্ষমতা, অর্থাৎ আর একটা সংকটের মধ্যে পড়বে। সেই জন্য এমন একটা বিভাগ থাকতে হবে যেই বিভাগ থাকবে স্বাধীন এবং তার বা চিন্তাভাবনা কোনো রাজনৈতিক দলের প্রতি থাকবে না, কোনো ব্যক্তির প্রতি থাকবে না, থাকবে সংবিধানের প্রতি তাদের ওত, এবং সেই ওত মোতাবেক কাজ করতে হবে স্বাধীনভাবে। তাহলে পরে আপনি এই ভারসাম্য বলেন যেটাই বলেন না কেন সেটা রক্ষা হবে। অন্যথায় আপনি লিখে দিলেন, তাতে কিন্তু ভারসাম্য রক্ষা হবে না। কেন হবে না? রাষ্ট্রপতি যদি ধরেন আপনি রাষ্ট্রপতি, তো আর নির্বাচিত হবেন না, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন পার্লামেন্টারি মেম্বার দ্বারা। এইভাবে যদি সরকার রাখেন যে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, কিন্তু আপনি ক্ষমতাটা ভাগাভাগি করে দিলেন, কিন্তু তারপরেও দেখা যাবে প্রধানমন্ত্রী বলবে যে আমি তো পিপলস ভোটে নির্বাচিত হয়ে তোমাকে নির্বাচিত করেছি, সুতরাং তোমার ক্ষমতা থাকলেও ইউ উইল নট বি এবল টু এক্সারসাইজ দি পাওয়ার। সেই জন্য সংবিধানের মধ্যে এমন একটা বিভাগ তৈরি করতে হবে যে বিভাগটা এই সব দিকগুলো আয়নার মতো দেখবে এবং বিচার বিশ্লেষণ করবে যে সংবিধানে যে ভারসাম্যর কথা বলা হয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, সেটা ঠিকভাবে হচ্ছে কিনা
রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে এটা হচ্ছে মূল স্পিরিট হতে হবে। সেই জন্যই সংবিধানকে আমরা বলি যে সংশোধন না সংস্কার, সংস্কার করতে হবে। এইভাবেই এটার নামই হচ্ছে সংস্কার। এই জন্য আপনি দেখবেন যে ওই 6টা সংস্কার কমিটির মধ্যে একটা করছে বিচার বিভাগের সংস্কার কমিটি, হ্যাঁ, এবং যাকে চেয়ারম্যান করেছেন তিনি কিন্তু অত্যন্ত সৎ, এবং আমার জানা মতে, যেহেতু আমার প্র্যাকটিসের জীবনে আই হ্যাভ সিন হিম ভেরি অনেস্ট, জুডিশিয়ারির মধ্যে যদি অনেস্ট কেউ থাকে সেটা হচ্ছে শাহ আবু নঈম হন। এই 11 সরকারের সময় যে এই যত আপনার মানুষের যত নিয়ে অত্যাচার করা হয়েছে, বিভিন্ন জায়গায় ধরে নিয়ে গেছে, সেগুলো বেল টেল পেত না আগে সুপ্রিম কোর্ট থেকে, তিনি সর্বপ্রথম আরম্ভ করলেন। এবং সেই জন্য তাকে অবশ্য খেসারত দিতে হয়েছে, তাকে ডিঙিয়ে আপনার অন্য কাউকে প্রধান বিচারপতি করা হয়েছে। সেই জন্য তিনি অত্যন্ত সম্মানের সাথে তার সম্মান রক্ষার জন্য তিনি পদত্যাগ করেছেন। সেই জন্য আমি বলছি যে সংবিধানের ভারসাম্য বলেন, সংবিধান যেভাবে বলেন, সংবিধান রক্ষা করতে হলে পরে বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, এবং এটা সংবিধানে লিপিবদ্ধ থাকলেই হবে না, সেটা প্রকৃতপক্ষে হচ্ছে কি না সেই বিভাগের একটা সংস্কার করে সেই বিভাগের ক্ষমতাটাকে আপনার একটা অবস্থার মধ্যে আনতে হবে। ধন্যবাদ আপনাকে। আবারও আসবো আপনার কাছে। যাচ্ছি ডক্টর সাব্বির রহমান আপনার কাছে। আমরা যে আলোচনা করছি এর ভেতরে এখনও আলোচনার আওতায় আসেনি, কিন্তু সংবিধান সংস্কার এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে আলোচনা হওয়া উচিত বলে আপনি মনে করেন? এরকম কোনো প্রসঙ্গ থাকলে সেটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আমি এই প্রসঙ্গে আমি ওনার সাথে একটু যোগ করি। আপনার আমাদের সংবিধানে যে 48 ধারা, যেখানে রাষ্ট্রপতির ক্ষমতাটা বর্ণনা করা হয়েছে, সেখানে আপনার ধরেন যে শুধু বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর নিয়োগ এবং প্রধান বিচারপতির নিয়োগ ব্যতীত আর কোনো বিষয়ে তার কোনো ক্ষমতাই নেই আর কি। কিন্তু আসলে প্রধানমন্ত্রী নিয়োগ তো এটা একটা সামান্য ব্যাপার, কারণ এটা হচ্ছে যে যিনি সংসদীয় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা তাকেই দিতে হবে এইটা। শুধু এখানে এমন কোনো ক্ষমতা না এটা, যেটা খুব গুরুত্বপূর্ণ আর কি ওনার। আরেকটা হলো যে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এখানেও প্র্যাকটিক্যালি কিন্তু প্রধানমন্ত্রী মূলত ব্যাকডোর থেকে ইনফ্লুয়েন্সটা করেন আর কি রাষ্ট্রপতিকে, কারণ ওই যে রাষ্ট্রপতির নিয়োগ পদ্ধতির মধ্যে একটা ঝামেলা আছে। সেই জায়গায় কিন্তু আমাদের মানে নিয়োগ পদ্ধতির বিষয়টা স্পষ্ট না। এটা খুব ইন্টারেস্টিং। আমি কালকেও আবুল মনসুর আহমেদের সংবিধান সংক্রান্ত লেখালেখিগুলো পড়ছিলাম। পড়তে গিয়ে আমার এই রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিষয়টা সামনে আসলো। তিনি একটা ভালো প্রস্তাব করেছিলেন যে রাষ্ট্রপতিকে কিভাবে নির্দলীয় করা যায়। এই ক্ষেত্রে তার একটা প্রস্তাব ছিল যে সেখানে একটা ইলেকটোরাল কলেজ তৈরি করা, এবং সেই ইলেকটোরাল কলেজে শুধুমাত্র পার্লামেন্ট মেম্বাররাই থাকবে না, পার্লামেন্ট মেম্বারদের বাইরেও সদস্যদেরকে নিয়ে একটা আলাদা ইলেকটোরাল কলেজ, যাতে অন্ততপক্ষে রাষ্ট্রপতি পদটাকে একটা নির্দলীয় জায়গায় রাখা যায়। বর্তমান পদ্ধতিতে তো রাষ্ট্রপতি নির্দলীয় হতে পারে না, আলটিমেটলি সে দলীয়ই হয়। সুতরাং এই দুটো ক্ষমতাও ইনফ্যাক্ট রাষ্ট্রপতির কাছে মিনিংফুল ক্ষমতা না আর কি। আমি সেই জন্য মনে করি যে কিছু ক্ষমতা, মানে সেটা আমি এখনই বলতে পারছি না যে কোন কোন ক্ষমতাগুলো দেওয়া যেতে পারে, এটা তারা চিন্তা করবেন, কিন্তু কিছু ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া দরকার। ভারতের যে সিস্টেমে কিন্তু রাষ্ট্রপতির কিছু ক্ষমতা আছে ভারতে, এবং আপনি নিশ্চয়ই কিছুদিন আগেও এটা দেখেছেন যে তিউনিশিয়ার যে কনস্টিটিউশন, তিউনিশিয়াতে তারা কনস্টিটিউশনকে রিভাইজ করেছে, এবং রিভাইজ করে তারা কিন্তু রাষ্ট্রপতিকে দুটো খুব গুরুত্বপূর্ণ ক্ষমতা দিয়েছে। আমি জানি না এটা কীভাবে তারা ব্যালেন্স করবে, মানে বাস্তবে চর্চার ক্ষেত্রে। একটা হলো পররাষ্ট্রনীতি, আর একটা হলো ডিফেন্স, প্রতিরক্ষা। এই দুইটা ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে আর কি। সুতরাং এইখানে উনি যেটা বললেন এটাও সত্য,
বা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে জুডিশিয়ারির পাশাপাশি আরেকটা জায়গা আছে যে জায়গাটা আমাদের সংবিধানে বহুদিন যাবৎ আনইউটিলাইজড রয়ে গেছে, এটা নিয়ে কেউ কোনো মানে উদ্যোগ গ্রহণ করেনি। সেটা হচ্ছে আর্টিকেল 77-এ। আর্টিকেল 77-এ বলা হয়েছে অম্বুডসম্যানের কথা, ন্যায়পাল নিয়োগের কথা। আমরা আশা করছি যে এই ইন্টারিম গভর্নমেন্টের যে সংস্কার প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সংবিধানে যে জিনিসটা রয়ে গেছে, আছে তো আমাদের একটা আছে, এইটাকে ওনারা কার্যকর করবে, যে ন্যায়পালের ধারণাটা। তাহলে কিন্তু আমাদের এই পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে চেকস অ্যান্ড ব্যালেন্সের যে জায়গাটা আরও শক্তিশালী হবে। বিচার বিভাগ স্বাধীনতা অবশ্যই, বিচার বিভাগের স্বাধীনতাটা খুবই এসেনশিয়াল, আর এট দি সেম টাইম এটাও আমাদের সংবিধানে এই জায়গাটাকে শক্তিশালী করা দরকার। আমি একটু কথা বলে আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনার সংবিধান পুনর্লেখনের প্রশ্নটা তো এই মুহূর্তে অপ্রাসঙ্গিক, এই অর্থে যে এটা তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছাড়া নতুনভাবে মানে সংবিধানটাকে নতুনভাবে চিন্তা করার কোনো স্কোপ নাই, সুযোগ নাই। সুতরাং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো আগে নির্বাচন হবে, পরে না কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হবে, যেভাবে ৭২-এর সংবিধান তৈরি হয়েছিল। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আমাদের সংবিধানে একটা বড় ধরনের ল্যাপস তৈরি হয়ে গেল, সম্ভবত এটা ১৫তম সংশোধনীর মাধ্যমে হয়েছে, যে আমাদের সংবিধান থেকে ১৪২ নম্বর যে ধারাটা, অর্থাৎ সংবিধানের পরিবর্তন আপনাকে অবশ্যই গণভোটে যেতে হবে, অথচ এই গণভোটের প্রভিশনটাকেই সংবিধান থেকে তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের আলোচনা চলবে, আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে, তারপর ফিরবো আমরা আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের সময় হয়েছে আরও একটা বিরতি, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আবার আলোচনায়। আমাদের আলোচনা হচ্ছে সংবিধান সংশোধন প্রসঙ্গে। আমরা অনুষ্ঠানের শেষ পর্বেই চলে এসেছি, হাতে তেমন একটা সময় নেই। নতুন করে প্রশ্ন না করে আপনারা দুজনেই সংবিধান প্রশ্নে বিশেষায়িত পর্যায়ের মানুষ, আপনাদের কাছেই যাচ্ছি। যদি এই আলোচনার ধারাবাহিকতায় বলবার মতন কিছু বাকি রয়ে থাকে সেটি, কিংবা আপনার কোনো ইচ্ছার জায়গা, প্রথমেই যাচ্ছি অ্যাডভোকেট জয়নুল আবেদিন আপনার কাছে। আমি পাবলিক সাহেব একটি কথা বলেছেন যে অম্বুডসম্যানের কথা, এখানেও কিন্তু আপনার প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে অম্বুডসম্যানটা কারা নিয়োগ দেবেন, এটাও একটা প্রবলেম আছে। সেখানে দিয়ে আপনি অম্বুডসম্যান সিস্টেম যদি চালু করতে চান, তাহলে পরে সেটার নিয়োগ প্রক্রিয়াটাকেও আপনার সংস্কার করতে হবে। না হলে পরে আপনি অম্বুডসম্যান করেই কিন্তু এই সমস্ত কিছু সমাধান করতে পারবেন না, এই ক্ষমতার ভারসাম্য আপনি ফিরিয়ে আনতে পারবেন না। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যে প্রশ্নটি করেছেন সংবিধানের ধারা ১৭০, এই দেখেন সব সরকারই কিন্তু প্রতিবারেই আপনার নির্বাচনের আগে ওয়াদা করে আমরা এই ধারা পরিবর্তন করে ফেলব, কিন্তু নির্বাচিত হয়ে আর কেউ এই ধারা পরিবর্তন করতে যায় না। আর একটা হচ্ছে নিবর্তনমূলক আইন। এই সবাই বলে ক্ষমতায় যাওয়ার আগে, নির্বাচনের আগে তাদের এজেন্ডার মধ্যে থাকে, দেখবেন যে এই নিবর্তনমূলক আইন মানে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, এটা আমরা আসলে আর থাকবে না। কিন্তু দেখেন যে কেউ আর এটা পরিবর্তন রয়েই যায়। সেই জন্যই এই যে সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে, এইটার আমি মনে করি যথেষ্ট গুরুত্ব বহন করে। এই জন্য গুরুত্ব বহন করে, আপনি এই ১৭০, আপনি হলো যে একটি দল থেকে আপনি নির্বাচিত হবেন। এখন সেই দল যদি বলে এই কাপটাকে যদি বলে এইটা ভাঙা, তাইলে আপনি যদি সংসদ সদস্য বলেন যে এটা ভাঙা না, তাহলে পরে আপনি আর সংসদ সদস্য থাকতে পারবেন। অর্থাৎ আপনি এই দল বলছে ভাঙা, আপনি এটাকে আস্থা বলবেন কেন? তো সেই জন্য এই ধারাটা আসলেই একটা
রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা ব্যাড, কি বলে এটা, খারাপ ধারা বলবো না আমি, এটা একটা এমন একটা ধারা যেটা দিয়ে পুরা সংবিধানের স্পিরিটটাকে ধ্বংস করে দেওয়া যায়। সেজন্য এইটারও পরিবর্তন দরকার। তো এখন কথাটা হচ্ছে যে আমরা যতই আলোচনা করি, এখন যারা এই সংবিধানটাকে সংস্কার করবেন, এবং এই সংস্কারই কিন্তু আপনার সমস্ত সংবিধান হয়ে যাবে না, এটাকে আবার ভেটেড করতে হবে। ভেটেড করতে হলে পরে পিপলসের একটা ম্যান্ডেট লাগবে, এবং সেই ম্যান্ডেট হলো কি, মেম্বার অফ পার্লামেন্ট হতে হবে আর কি। একটা স্বাধীন চেতা নির্বাচন, স্বাধীনভাবে একটা নির্বাচন হতে হবে, যেটা এই গত কয়েক টার্মে স্বাধীন কোনো নির্বাচন ব্যবস্থা ছিল না। সংবিধানে যাও কিছু ছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা, সেই ব্যবস্থা উঠাই দিলেন 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আর এই তাও কি বিচার বিভাগ, আমি ওই জন্য বিচার বিভাগের উপরে আগে জোর দিয়েছিলাম এই কারণে যে তাও বিচার বিভাগকে ব্যবহার করে। সেজন্য এই সংবিধান সংশোধন বলেন, সংস্কার বলেন, এটা একটু কঠিন কাজ। এই কঠিন কাজটি করার জন্য যা কাদেরকে আমরা সামনের দিকে, এই কমিটির কনভেনার তো আমরা দেখলাম, সামনের দিকে কাদেরকে নিয়ে আসা হবে সেই জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এছাড়া আমাদের এর বেশি কিছু বলার আছে বলে আমি মনে করি না। তার কারণ আগেই প্রফেসর সাহেব বলেছেন যে একটি দেশের মূল মেরুদণ্ড হচ্ছে সংবিধান। যদি মেরুদণ্ডই না থাকে তাহলে পরে আমরা কিসের উপরে দাঁড়াবো? এই জন্য যারা বলেন যে আমরা নতুন করে সংবিধান লিখব, তাহলে পরে এই মেরুদণ্ডকে ফেলে দিতে হবে। এটা সম্ভব নয়, তাহলে সে মানুষ বাঁচে না। এই দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, এটা হচ্ছে সব কিছুর আগে, এবং সেইটার বেসিক স্ট্রাকচার হচ্ছে কনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি। আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের আরেকজন অতিথি ডক্টর সাব্বির আহমেদ, আপনার কাছে আসছি। আপনার কথার মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষের দিকে আমরা নিয়ে যাব। আপনি যেহেতু ৭০ সম্পর্কে বলেছেন, আমি ওনার সাথেই আরেকটু যুক্ত করি। সেটা হচ্ছে যে মানে সংসদ সদস্যদের কাজ হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমে প্রধানমন্ত্রীকে দায়বদ্ধ করা আর কি, তার জবাবদিহিতাকে নিশ্চিত করা। কিন্তু এই ৭০ অনুচ্ছেদের কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না, মানে প্রধানমন্ত্রীকে দায়বদ্ধ করা যায় না। এখানে দুইটা দিক আছে ৭০ অনুচ্ছেদে। একটা হচ্ছে ৭০ অনুচ্ছেদের কোথাও কিন্তু এইটা বলা হয় নাই যে আপনি সরকার যে বিলগুলো নিয়ে আসবে পার্লামেন্টে, সেই বিলের বিরুদ্ধে কোনো সংসদ সদস্য কথা বলতে পারবেন না। কিন্তু বাস্তবে তারা কথা বলতে পারেন না, সেটার কারণ অন্য জায়গায়। সেটা হলো যে যদি তারা সেই কথা বলেন, তাহলে আবার তারা রি-ইলেকশনের সুযোগ হওয়ার সম্ভাবনা তাদের আর থাকে না। তাকে পরবর্তী ইলেকশনে নমিনেশন পাওয়ার সেই সুযোগ নষ্ট হয়ে যায়। এটা একটা বিষয়। সেজন্য কেউ কেউ এটা বলেন যে আর ৭০ অনুচ্ছেদের প্রয়োজনীয়তা এখনো শেষ হয়ে গেছে, এটা বোধহয় বলা মতো সময় এখনো আসে নাই। কারণ আমাদের রাজনৈতিক সংস্কৃতির মানের পরিবর্তনের সাথে সাথে এটা সম্পৃক্ত, সেটা বোধহয় বলার সময় আসে নাই। এটা আমার ব্যক্তিগত, আমরা ভারতে কিছু দেখেছি, যাই হোক অন্য দেশের বিষয়ে ওইভাবে সরাসরি মন্তব্য না করে আমরা সংক্ষেপে একটু বলতে পারি যে সরকার পতন করে সেই এমএলএদেরকে নিয়ে এসে নিজেরা ফর্ম করার মতন কিছু, কি বলবো এটাকে, কিছু ভালো নয় এমন কিছু চর্চা আমরা দেখেছি কয়েকটা ক্ষেত্রে। সুতরাং কেউ কেউ মানে এটা কারো কারো সাজেশন অনুযায়ী যে ধরেন ভোট অফ নো কনফিডেন্স, অনাস্থা ভোট এবং সংসদে অর্থ বিল পাস, এই দুইটা জায়গা বাদ দিয়ে অন্যান্য ক্ষেত্রে এই ৭০ অনুচ্ছেদের যে বাধা নিষেধটাকে তুলে দেওয়া দরকার, মানে এই সংস্কারটা করা দরকার। এটা মানে আমারও মনে হয় যে এটাকে একটু সংস্কার করাটা খুব জরুরি। একেবারে পুরোপুরি তুলে দেওয়ার মতো অবস্থা আছে কি না সেটা আমাদের কিন্তু ভেবে দেখতে হবে। কারণ আমাদের তো এক ধরনের পলিটিক্যাল যে কালচার, সেই কালচারটা যদি না বদলায়
আপনি রাতারাতি এটা তুলে দিলে যে সরকারের অস্থিতিশীলতা, সরকার অস্থিতিশীল হয়ে পড়বে, যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা কিন্তু একটা সময়ে গেছি, সেটা পাকিস্তান আমলের কথাই বলছি আর কি। যদিও স্বাধীনতার পরে সম্ভবত এটা আমরা বলতেই পারি যে ৭০ অনুচ্ছেদ থাকার কারণে কিন্তু আমাদের সরকারগুলো মোটামুটি স্টেবল ছিল প্রত্যেকটা। মানে বিষয়টি আসলে এত 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 লম্বা একটা এত বিস্তৃত একটা জায়গার বিষয়, অ্যাডভোকেট জেনারেল সেটা বলছিলেন যে অল্প সময়ের ভেতর আসলে এই বিষয়ে পুরো আলোচনা করাটা খুবই কঠিন। তারপরেও যতটুকু সম্ভব হলো শুনলাম আপনাদের কাছ থেকে। ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামতের জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও আলোচনায় সঙ্গে থাকার জন্য। আজ এখানে শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। কাল আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো প্রসঙ্গ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।